এই যে তোমাকে বাজার থেকে যা যা আনতে বলেছি সব মনে আছে তো? মনে থাকবে কি থাকবে না জানি না, তাই আমি কাগজে একটা ফর্দ বানিয়ে নিয়েছি। গোপাল দাদা, পুটির মায়ের দাঁতের যন্ত্রণাটা আরো বেড়েছে। কাল সারা রাত যন্ত্রণায় ছটফট করেছে। আমাদের বৈদ্যমশাই দাঁতের শল্য চিকিৎসা শিখতেই বাইরে গেছেন, আজকের মধ্যেই আশা করি চলে আসবেন। কিন্তু ও যে আর পারছে না। শোনো, তুমি একটা তুলোর মধ্যে লবঙ্গ তেল দিয়ে পুটির মায়ের যে দাঁতে ব্যথা হচ্ছে তার গোড়ায় রাখো। বৈদ্যমশাই এলে আমি তোমাদের বাড়িতে যেতে বলছি। আচ্ছা গোপাল দাদা। যাই, বাজার থেকে চটপট ঘুরে আসি, এরপর আবার রাজসভায় যেতে হবে। উফ, কি গরম রে বাবা, ছাতা নিয়ে বেরোলে ভালো হতো। এই তো সামনে আখের রস বিক্রি হচ্ছে, একটু আখের রস খাই, শরীরটা বেশ চাঙ্গা লাগবে। ভাই, আখের রস কত করে দিচ্ছ? 1 ভাঁড় 10 আনা গোপাল দাদা। দাও দেখি 1 ভাঁড়। এই যন্ত্রটা কিন্তু দারুণ। ওই আমাদের রাজ্যের বিজ্ঞানী মশাইয়ের অবদান। এই নাও গোপাল দাদা। আহ, শান্তি। এই নাও ভাই, তোমার 10 আনা। কি রাজবৈদ্য, এই পিচ্ছ নাকি? হ্যাঁ, এতদিন আমি দাঁতের চিকিৎসার ব্যাপারে তেমন কিছুই জানতাম না, এবার সব শিখে এসেছি। ভালোই করেছো, তুমি একেবারে প্রথম রোগীকে দেখে তারপর রাজসভায় এসো। প্রথম রোগী? পুটির মা গো, কালকে সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারেনি। আরে আর বলো না, কদিন আগেই পুঁটির মাকে নিয়ে পুঁটির বাবা আমাদের বাড়িতে এসেছিল। দেখলাম ওই বাড়ির দাঁতে বিস্তর সমস্যা। সেই জন্যে দাঁতের শল্য চিকিৎসা শিখতে চলে গেলে? ঠিক তাই, আমি ব্যথা কমার পথ্য দিয়ে এসেছিলাম। দেখি এবার দাঁতটা তুলেই দিতে হবে। তাহলে তুমিও পুটিদের বাড়িতে যাও, আমি বাড়িতে থলে রেখে আসছি। আজ না হয় দুজনে একটু দেরি করেই রাজসভায় যাও। বেশ বেশ। দেখুন মহারাজ, দেখুন আজকে রাজবৈদ্য আসেনি আর ওদিকে গোপালও ডুব দিয়েছে। এই আনন্দে আমাদেরও ছুটি দিয়ে দিন মহারাজ। কি আনন্দে? এই গরমে বাড়ি বসে একটু আমপানার শরবত খাবো আর ঘুমবো। রাজ্যের সেনাপতি যদি বিশ্রামের কথা বলি তাহলে আমার আর কিছুই বলার নেই। এই তো দাঁতটা পুরো পোকায় খেয়ে নিয়েছিল। এখন দুদিন কোনো কথা বলা যাবে না, শুধু জল বা তরল জাতীয় খাবার খাবে। ওই তো গোপাল আর রাজবৈদ্য দুজনে একসাথে রাজসভায় ঢুকছে। রাজবৈদ্য মশাই ওনার জীবনের প্রথম শল্য চিকিৎসা করছিলেন, তাই আমিও দেখছিলাম। তা কি রাজবৈদ্য, সফল হয়েছো? হ্যাঁ মহারাজ, পুঁটির মায়ের একটা মাড়ির দাঁত পোকায় খেয়ে নিয়েছিল, সেটাই তুলে দিলাম। ভালোই হলো, আমাদের রাজ্যে কোনো দাঁত তোলার বৈদ্য বা চিকিৎসক ছিল না। এখন তুমি সাধারণ রোগ ব্যাধি নিরাময়ের সাথে সাথে দাঁতের চিকিৎসাও করবে। কিন্তু মহারাজ, একটা যে সমস্যা আছে। আবার কি সমস্যা? আমি যে দাঁতের শল্য চিকিৎসা করি এটা তো আর রাজ্যবাসী জানে না, তাই কতজন আর আমার কাছে আসবে সে নিয়ে আমার সন্দেহ আছে। মানে তুমি চাইছো যাতে তোমার কাছে বেশ কিছু রোগী তাড়াতাড়ি আসুক, যাতে তুমি অনুশীলনও করতে পারো, তাই তো? একদম ঠিক ধরেছেন মহারাজ, কাজ না করলে হাত পাকাবো কি করে? তাহলে ঢেড়া পিটিয়ে বলে দিলেই তো হয়। এতে তেমন ভালো কাজ হবে বলে মনে হয় না। তা তুমি কি বলতে চাইছো গোপাল? প্রচার হবে, কিন্তু একটু অন্যভাবে। কিভাবে? আজ বিকেলে আমি রাজবৈদ্যর হয়ে প্রচার করব, শুনে নেবেন। বেশ। শুনুন শুনুন শুনুন, আমাদের কৃষ্ণনগরের রাজবৈদ্য এখন দাঁতের শল্য চিকিৎসাও করছেন। যারা যারা আমাদের রাজবৈদ্যের কাছে দাঁত তোলাবেন তাদের দাঁত তোলার পরে দুদিন কোনো শত্রু থাকবে না। চিকিৎসার সময় সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। এসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো গোপাল? উল্টো পাল্টা না, আপনি দেখুন না আপনার বাড়িতে লোকজন আসে কিনা। আর কেউ যদি জিজ্ঞাসা করে যে এই রকম প্রচারের কারণটা কি, তাহলে বলবেন রাজসভায় আমার সাথে কথা বলতে আমি বুঝিয়ে দেব। বেশ। তোকে
তোকে বারবার বলি এত মিষ্টি গুড় কাঠি খাস না। কি করবো বাবা, কি ব্যথা। বাড়ি আছে নাকি বৈদ্যমশাই? হ্যাঁ আছি আছি। এই আমার ছেলেটার না দাঁতে খুব ব্যথা দুদিন ধরে। দেখছি। তা আপনাকে তো এই রাজ্যে আগে দেখিনি। আমি পাশের রাজ্য থেকে আসছি, শুনলাম আপনার কাছে দাঁতের শল্য চিকিৎসা করালে আগামী দুদিন কোনো শত্রু থাকবে না। ঠিকই শুনেছেন। বেশ, তাহলে বলুন কেন থাকবে না? আগে চিকিৎসাটা করি, তারপর বলছি। আর চিন্তা নেই, এখন দুদিন কোনো কথা বলা যাবে না। এবার তো বলুন আমার ছেলের আগামী দুদিন কোনো শত্রু থাকবে না কেন? আজকে রাজসভায় চলে আসুন, ওখানে গোপাল এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। তা বৈদ্য, তোমার কাছে আজকে কেউ এসেছে? সকাল সকাল দাঁত তুলে এলাম মহারাজ। বাবা, একদিনের প্রচারই এই ব্যাপার? মহারাজ, মহারাজ বাইরে কয়েকজন অপেক্ষা করছে, তারা গোপাল দাদার থেকে কিছু জানতে চায়। তাদের ভিতরে আসতে বলো। আজ আমার ছেলে বৈদ্যমশাইয়ের কাছে একটা দাঁত তুলিয়েছে। আমি জানতে চাই প্রচার অনুযায়ী আমার ছেলের নাকি আগামী দুদিন কোনো শত্রু থাকবে না, সেটা কেন বলা হয়েছে? বলতে পারি, কিন্তু কথা দিতে হবে। এই কারণটা বাইরে আর কাউকে বলা যাবে না। বেশ, বলবো না। বাংলায় একটা প্রবাদ আছে, বোবার শত্রু নেই। মানুষ সাধারণত কথার বিনিময়ে মতবিরোধ, বিবাদ বা শত্রুতা করে। যে ব্যক্তি কথা বলতে পারে না, তাই তার সঙ্গে কথা বলে মতবিরোধ হওয়ার কোনো সুযোগই নেই। মানে যার যার দাঁত তোলা হবে তারা তো আগামী দুদিন কথা বলতে পারবে না। আর কথা না বললে কোনো বিবাদ হওয়ার ব্যাপার নেই। আর বিবাদ না হলে কারো সাথে শত্রুতাও হবে না। কি এই জন্যই তুমি হাসির রাজা গোপাল ভাঁড়। কে তোমার কথা শুনতে যাবে? একদিন না হয় প্রচারের চমকে এলো, এরপর কিভাবে আসবে শুনি? এরপর রাজবৈদ্যের সুনামেই লোকজন ছুটে ছুটে আসবে। বাহ বাহ বাহ, তোমার কত জ্ঞান। মহারাজ, এই কথা শুনে আমার মাথাতেও একটা বুদ্ধি এলো। অল্প পুঁজিতে শুধু প্রচারের জোরে এত রোজগার করব না, গোপাল হাঁ করে দেখবে। নিশ্চয়ই কোনো লোক ঠকানোর কথা ভাবছেন। মোটেই না। আচ্ছা, আগামী 3 দিন ব্যাপী মেলা হবে, সেখানেই তোমরা দুজনে তাহলে ব্যবসা করো। বেশ, করব। যে সবচেয়ে বেশি রোজগার করবে তাকে আমি 50 মোহর পুরস্কার দেব। রাজি। মেলার শেষে আমার প্রশংসায় পঞ্চমুখ হবেন সবাই, দেখে নেবে। খুব তো বড় মুখ করে বলে এলেন যে ব্যবসা করবেন মেলার মাঠে। তা আপনি কি ব্যবসা করবেন শুনি? ভাগ্য পরীক্ষার দোকান দেব। মানে আমি বিভিন্ন মেলায় দেখেছি যে একটা দোকানে নিচের দিকে হেলানো অবস্থায় একটা পাতলা কাঠের পাটাতন থাকে। সেই পাটাতনের উপরে 1 থেকে 6 অবধি সংখ্যা লেখা থাকে, তাই তো? হ্যাঁ, যারা মেলায় ভাগ্য পরীক্ষা করতে আসবে তাদের ফাঁপা লোহার 6টা বল দেয়া হবে। যদি ওই 6টা বলই 6 নম্বর লেখা খোপের মধ্যে ঢোকাতে পারে তাহলে প্রথম পুরস্কার পাবে। আমিও ওটারই দোকান দেব, কিন্তু শুধুমাত্র একটাই পুরস্কার থাকবে। 6টা বল 6 নম্বর খোপের মধ্যে ফেলে কেউ যদি 36 করতে পারে তাহলে সে পাবে 100 মোহর উপহার। আরে খেলার জন্য কত মোহর লাগবে? 1 মোহর। আপনি কিন্তু জেনে বুঝে বিপদ ডেকে আনছেন। একজন কেউ ফেলে দিলেই আপনার হাত থেকে 100 মোহর ফসকে যাবে। আরে মেলার ভিড়ে যদি আপনি পুরস্কার না দেন তাহলে জনতার একটা মারও ফসকাবে না। আরে সেই জন্যই তো তোদের পোষা। তোদের মধ্যে যে কোনো একজন ওই কাঠের পাটাতনের নিচে লুকিয়ে থাকবি। যখনই দেখবো কেউ 36 করে ফেলছে, আমি গলা খাকলাবো আর তোরা কাঠের পাটাতনটা হালকা করে নিচ থেকে নাড়িয়ে দিবি। এটা তো দারুণ বুদ্ধি। কি বলছো গোপাল, তুমি আখের রসের দোকান দেবে? হ্যাঁ, এই গরমে আখের রসের বেশ চাহিদা। তোমার বানানো ওই যন্ত্রের চাকা ঘোরাবো আর আমার ভাগ্যের চাকা ঘুরবে। সে ঠিক আছে, আমার কয়েকটা যন্ত্র বানানোই আছে। তুমি না হয় মেলায় ব্যবহার করো 3 দিন। ব্যাস, আর চিন্তা নেই। এবার শুধু জমিয়ে আখের রস বিক্রি করব, সাথে বিভিন্ন মশলা, বরফ আর পাতিলেবুর রস দেব। এই দোকানের পানীয় খেয়ে মন হবে বশ। গোপাল ভাঁড় নিয়ে এসেছে ঠান্ডা আখের রস।
আরে গোপাল দাদা, তুমি আখের রস বিক্রি করছো? ঠান্ডা আখের রস কত করে গো গোপাল দাদা? 1 ভাঁড় মাত্র 10 আনা। 6 ভাঁড় দাও। এক্ষুনি দিচ্ছি। আসুন আসুন আসুন, সবাই আসুন। আসুন আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, ভাগ্য পরীক্ষা করুন। 1 মোহরে 100 মোহর। ভাগ্য পরীক্ষা করুন। মন্ত্রী মশাই বলেন কি 1 মোহরে 100? তুমিও ভাগ্য পরীক্ষা করাবে নাকি? একবার বাজিয়ে দেখতে দোষ কি? দাও, আখের রস খেয়ে বরং চলে যাই। এই তো হয়ে এসেছে। এই নাও ধরো। কি মন্ত্রী, ব্যবসা কেমন চলছে? ভালোই। আপনি একবার ভাগ্য পরীক্ষা করে দেখবেন নাকি মহারাজ? না না না, আমি এসবে নেই। জানি আপনার কাছে 100 মোহর নস্যি, তবুও 1 মোহরের বিনিময়ে চেষ্টা করে দেখুন না। আচ্ছা, এত করে বলছো যখন, দেখি। 1 মোহরে 6টা বল। বাবা বাবা বাবা, দেখুন মহারাজ, চেষ্টা করে। এই তো একটা 6 পড়েছে, আবার চেষ্টা করুন। জয় মা জয় মা। আবার 6। সাবাস। দেখুন হয়ে যেতে পারে, আর তো মাত্র 4টে বাকি। দেখি তৃতীয়টা। আরে পাস, আবার 6। নিন খেলুন। এই যা, হলো না। আরেকবার প্রথম থেকে চেষ্টা করবেন নাকি মহারাজ? না, এবারেও হলো না। 2 মোহর জলে। অন্য সব জায়গায় বাকি সংখ্যাতেও পুরস্কার থাকে, আপনার এখানে নেই কেন? আমার এখানে ধামাকা পুরস্কার, তাই বাকি আর কিছু রাখিনি। 36 করতে পারলেই 100 মোহর। এই নাও মন্ত্রী, 2 মোহর। কি মন্ত্রী মশাই, আর তো মেলায় লোকজন নেই, বাড়ি যাবেন না? তুমি যাও না, আমি একটু পরে যাব। বেশ, আমি এগোলাম। গোপাল আর মন্ত্রী, তোমাদের কার কেমন রোজগার হয়েছে একদিনে? মহারাজ, কালকে আমার 7 মোহর 20 আনা রোজগার হয়েছে। আমার 70 মোহর, কিন্তু খরচ কিছুই হয়নি, কারণ কেউ 36 করতে পারেনি মহারাজ। বাহ, বাহ, বাহ। আমি তো বলেছিলাম আমি যখন ব্যবসা করব, গোপাল আমার ধারে কাছে দাঁড়াতে পারবে না। বেশ, এখনো তো আজ আর কাল 2 দিন মেলার বাকি আছে। 2 দিনেও আমার 2 কানা করিও খরচ হবে না, শুধুই রোজগার। গোপাল যতই প্রচার করুক আর যতই ভালো আখের রস বানাক না কেন, আমার ব্যবসাকে টপকাতে পারবে না। ঠিক আছে, আজকে আমি একবার ভাগ্য পরীক্ষা করে দেখবো। আমার দোকানে সুস্বাগতম। নাও সেনাপতি, চেষ্টা করে দেখো। দিন বল। আমিও সেনাপতির খেল দেখতে এলাম। প্রথম বল। এই যে গড়িয়ে 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 6 নম্বর। সাব্বাস সেনাপতি। আবার 6। তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আরেকটা খেলতে হবে। নাও সেনাপতি। ষষ্ঠ বল। এই যা, হলো না। এটা কি হলো? আবার চেষ্টা করো তো সেনাপতি। হ্যাঁ, 3টে হয়ে গেছে, এবার 4 নম্বর। এই যা, 4 নম্বরে চলে গেল। চাই। ব্যাপারটা কি? মন্ত্রী মশাই গলা খুসখুস করার পরের বলটাই পরপর 2 বার অন্য ঘরে পড়ল। নিশ্চয়ই কোনো রহস্য আছে। না, আজকে রাতে ব্যাপারটা দেখতে হবে। চলুন মন্ত্রী মশাই, পুরো মাঠ ফাঁকা, একা একা মশা মারবে নাকি? আমি পরে যাব, তুমি যাও তো। বেশ। ব্যাপারটা কি? আমাকে তো নজর রাখতে হচ্ছে। না, একটা গাছের পিছনে লুকিয়ে পড়ি, মন্ত্রী মশাই গেলে ওনার পিছু নেব। দেখুন মন্ত্রীমশাই, পরপর 2 দিন আমি পাটাতনের নিচে ছিলাম। আগামীকাল ঘটাকে থাকতে বলুন। বেশ, তাই হবে। আর অত জোরে গলা খাঁকড়াবেন না, কেউ যদি সন্দেহ করে ব্যাপারটা বুঝে যায় মুশকিল হয়ে যাবে। আরে কেউ বুঝবে না, অনেক রাত হলো, চল 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 চল। আচ্ছা, এই ব্যাপার। তাই ভাবি 2 দিন ধরে একটাও কেউ পারলো না কেন। কাল আমিও মজা দেখাবো। বাবা চলে এসেছেন দেখছি। এত চাহিদা না আমার এই ভাগ্য পরীক্ষার, তাই আগে আগে চলে এসেছি। মন্ত্রীমশাই, আপনাকে মহারাজ এক্ষুনি ডাকছেন। এখন কেন? সে তো জানি না, চলুন। এই বেটা ঘটা, এবার বেরো। এ কি গোপাল দাদা, তুমি? হ্যাঁ আমি। খুব চালাক ভেবেছিস না? মন্ত্রী মশাইয়ের খেলা আজকে শেষ। প্রহরী, একে ধরে নিয়ে যাও।
বিজ্ঞানী, তুমি তোমার চুম্বক নিয়ে এসেছো তো? হ্যাঁ, এবার 6 নম্বরের নিচে একটা টান টান করে সমান রেখা টানতে হবে, আগা থেকে গোড়া অবধি। তুমি তো সব সকালে বুঝিয়েই দিয়েছো। দাঁড়াও, দাগটা টেনে নি। একদম 6 নম্বর খোপ অবধি যাচ্ছে, সেই অনুযায়ী টান টান করে দাগ টানো। টানছি, তুমি বাইরে নজর রাখো। নজর রাখছি। কাজ হয়ে গেছে, তুমি একবার অনুশীলন করে দেখে নাও। হ্যাঁ, দেখছি। শুরু করো। শুরু করছি। একদম পাক্কা আছে। দূর, কেউ ডাকেনি, অকারণে সময় নষ্ট করলো। কতগুলো খদ্দের ফিরে গেছে কে জানে। কি হলো মন্ত্রী মশাই, এত রাগ কিসের? রাগ হবে না, ওরই বেটা আমার সাথে মজা করছিল। বেশ অনেকজন খদ্দের ফিরে গেল, আমার কত ক্ষতি হয়ে গেল। আমি খেলে আপনার ক্ষতিপূরণ দিতে পারি। কি, তুমি খেলবে? হ্যাঁ, ভাগ্য পরীক্ষা করতে দোষ কোথায়? ওই তো বেশ কয়েকজন সভাসদেরা আসছেন, সবার সামনেই খেলবো। তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। এই বল যা, 6 নম্বরে যা। আরে বাস, গোপালের ফেলাফল তো গড়ালো না, সোজা 6 নম্বরে চলে গেল। এই দেখুন, আবার যাবে। বলকে আমি বলবো, বল কথা শুনবে। এই বল যা তো, 6 নম্বরে যা। আবার 6, আবার 6। আবার 6। কি, এটা কি হচ্ছে? যা বল, এটাও 6 নম্বরে যা। আবার 6, 100 মোহর। হ্যাঁ, এটা কি করে হলো? দিন মন্ত্রী মশাই, 100 মোহর দিন। ইয়ে, না মানে মন্ত্রী, দাও বলছি। আমি আবার খেলবো। 6। আবার 6। আবার 100 মোহর। আর নেই। এই ঘটা, আর কি করছিসটা কি? ঘটা নেই মন্ত্রীমশাই, আমি আছি। আর আছে আমার চুম্বক। মানে মানে তোমার কারসাজি ধরা পড়ে গেছে মন্ত্রী। গোপাল আমাদের সব বলেছে। আপনি যেমন ছলনা করে ভাগ্য পরীক্ষার ব্যবসা করছিলেন, তেমনি গোপালও ছলনা করে আপনার ব্যবসা উল্টে দিল। তাহলে শেষমেশ কে জিতলো? হাসির রাজা, জ্ঞানীর রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। লোকের ভাগ্য পরীক্ষা করছিলাম, আর আমারই দুর্ভাগ্য নেমে এলো। এখনো চলছে। তোমাকে এসে থেকেই দেখছি ঘটিতে আঙুল ডুবিয়ে বসে আছো, কি হয়েছেটা কি? আর বলবেন না মহারাজ, আমার গিন্নি চলে যাওয়ার পর থেকে তো হাত পুড়িয়ে খাই। আজকে সত্যি সত্যি রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে, তাই তো? হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক ধরেছেন। বেশ, বুঝলাম, কিন্তু এখনো গোপাল এলো না। মহারাজ, আপনার জন্য একটা পত্র এসেছে। কই কই দেখি। ঠিক আছে, তুমি এখন এসো। কিসের পত্র মহারাজ? দাঁড়াও, আগে গোপাল আসুক, তারপর বলছি। এই তো চলে এসেছি মহারাজ। দেখুন, আজকেও দেরি। আপনি কিছু গোপালকে বলেন না বলে লাই পেয়ে পেয়ে গোপাল আপনার মাথার উপরে উঠে গেছে। আমার নাম কি চুল নাকি যে মাথার উপরে উঠবো? আপনিও পারেন বটে। আমার নিজেরটাকেই চুল নেই। বাদ দাও, শোনো, আমি একটা নিমন্ত্রণ পত্র পেয়েছি। পাহাড়পুর রাজ্যের জমিদার বল্লভ নারায়ণ আমাকে নিমন্ত্রণ করেছেন। এ তো বেশ সুসংবাদ মহারাজ। পাহাড়পুর অপূর্ব সুন্দর রাজ্য, আপনি ঘুরে আসুন মহারাজ। না 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 না, আমি একা যাব না, তোমাকেও যে যেতে হবে। আজ বিকেলেই বেরোবো, তুমি জামা কাপড় গুছিয়ে রেখো। এ আমার পরম সৌভাগ্য মহারাজ। কি মহারাজ, গোপাল কেন যাবে? আমি কি দোষ করেছি? আমাকেও নিয়ে চলুন। না না না, তুমি রাজ্যের মন্ত্রী, আমি বেশ কিছুদিন থাকবো না, তাই রাজ্যটা তোমাকেই সামলাতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি তো রানীমাকেও নিয়ে যেতে পারতেন। আমি কোথায় কাকে নিয়ে যাব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তুমি বেশি বোঝাতে এসো না মন্ত্রী। বেশ। গোপাল গোপাল আর গোপাল, এই গোপালের জন্যে আমাদের কপালটাই মন্দ থেকে গেল। মন্দ না, বলুন বন্ধ থেকে গেল। সব সুযোগ ওই গোপাল পাবে, আর আমাদের বেলা ছাই। আজকেও গোপাল রাজসভায় দেরি করে এলো, তবুও বেটাকে মহারাজ কিছু বললেন না। বলবে কি? উল্টে মহারাজই তো গোপালকে ঘুরতে নিয়ে যাচ্ছেন। পাহাড়পুরে গিয়ে ভালো মন্দ আহার করবে গোপাল, আর আমি রাজ্য পাহারা দেব। হ্যাঁ,
ঘেন্না ধরে গেল এই জীবনে। গোপাল যতদিন আছে ততদিন কিন্তু আমরা ওই ফুলে ফেপে উঠতে পারবো না। গোপালের যেন 7 খুন মাপ। আমরা তো বানের জলে ভেসে এসেছি। আপনি তো গোপালকে তাড়ানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। হবে কি করে? গোপালের একে ওই ক্ষুরোধার বুদ্ধি, তারপর মহারাজের উপর অগাধ বিশ্বাস, দুটো মিলেমিশে এক হয়ে গেছে। মাঝে মাঝে তো মনে হয় বেটাকে মেরেই ফেলি, আমার দু চক্ষের বিষ। বলছি গিন্নি, কি এত তুমি পোটলায় বাঁধছো বলো তো? এত দূরের রাস্তা, তাই শুকনো খাবার ভালো করে বেঁধে দিচ্ছি। হ্যাঁ, তা কি কি দিয়েছো শুনি? ভিজে চিড়ে দিয়েছি, মুড়ি, নারকল কুচো, চিনি দিয়েছি। হ্যাঁ, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। আমার সাথে তো মহারাজও যাচ্ছেন। আমি একটু বেশি করে দিয়েছি গো। দূর, সে কথা বলিনি। মহারাজ যাচ্ছেন তো, তাই মহারাজও নিশ্চয়ই রাজবাড়ি থেকে ভালো মন্দ খাবার নিয়ে আসবেন। যে যার নিজের তালে থাকে। কি আর করবো গিন্নি, উদরকে আদর করে যা সুখ, তার অন্য কিছুতে নেই। বেশ বেশ, সাবধানে যেও। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো কিন্তু। আর নাতনি নাতনি গুলো এলে তাদের জানিয়ে দিও যে দাদু বেশ কিছুদিন থাকবে না। ঠিক আছে গো, ঠিক আছে। সাবধানে যাবেন মহারাজ। তুমি হুটহাট করে কোথায় চলে যাও বলো তো? আমি বিকেলে তোমার জন্য মুচমুচে বেগুনি ভেজেছি। সে ঠিক আছে, কিন্তু তোমাকে এখন রান্নাঘরে থাকলে হবে না গিন্নি। ও মা, রাতের খাবার কে করবে শুনি? আমি তো এখন একটু একটু রান্না শিখে গেছি। এখন তোমাকে অন্য কাজ করতে হবে। কি কাজ? শোনো, বুঝতে পেরেছো তো? একদম জলের মতো পরিষ্কার বুঝে গেছি। তাহলে আর দেরি না করে যাও। মহারাজ, একটা কথা বলতে পারি? বলো গোপাল। আমরা পাহাড়পুর জমিদার বাড়িতে যাচ্ছি কেন? তুমি তো জানো আমাদের সেনাপতি এখন একা একাই নিজের সংসার সামলায়। হ্যাঁ, ওই ঘটনার পর থেকে তো সেনাপতির জন্য ভালো পাত্রীও পাওয়া যায়নি। পাহাড়পুরের জমিদার বল্লভ নারায়ণের একমাত্র কন্যা এখন বিবাহযোগ্যা, তাই আমি আর তুমি দেখতে যাচ্ছি। সেনাপতিকেও সাথে নিয়ে গেলে হতো। না, আগে আমরা যাব, মেয়েটা কেমন সেটা বিচার বিবেচনা করে ফিরে আসবো। তারপর যদি সেনাপতি রাজি হয়, তখন আমরা বাকি ব্যবস্থার দিকে এগোবো, তাই তো? একদম তাই। আর তোমার যে ভালো মানুষ চেনার ক্ষমতা আমার জানা আর কেউ নেই, সেই জন্যই তো তোমাকে নিয়ে এলাম। এ আমার পরম সৌভাগ্য মহারাজ। প্রণাম রানীমা। আরে মন্ত্রীগিন্নি যে, বলো বলো। এই কিছু বেগুনি ভেজেছি, তাই আপনার জন্য নিয়ে এলাম রানীমা। সরলা, তুমি ওটা রান্নাঘরে নিয়ে যাও। আচ্ছা রানীমা। মা, এই গয়নাটা পরে কি সুন্দর লাগছে আপনাকে। নতুন নিলেন? না না, বছরখানেক আগে বিবাহ বার্ষিকীতে মহারাজ গড়িয়ে দিয়েছিলেন। একটা কথা বলবো রানীমা? বলো না, কি বলবে? আমার মনে হয় আপনাকে আমাদের মহারাজ না আর আগের মতন ভালোবাসেন না। এ কি কথা বলছো তুমি? খোলা চোখে যা মনে হয় তাই বলেছি রানীমা। এই দেখুন না, মহারাজ হঠাৎ পাহাড়পুরে ঘুরতে চলে গেলেন আর আপনাকে নিয়ে গেলেন না। নিশ্চয়ই কোনো কাজ আছে, তাই আমাকে নিয়ে যাননি। ওই তো, এত ছাড় দিয়েছেন বলেই তো পার পেয়ে বসেছে। অপরাধ নেবেন না রানীমা। মহারাজ সব ব্যাপারে শুধু গোপাল আর গোপাল, কিন্তু বাড়িতে যে আপনিও আছেন সেটা মহারাজ খেয়ালই করেন না। আসলে গোপালকে মহারাজ খুবই স্নেহ করেন তো। আপনি আগে না গোপাল আগে? পাহাড়পুর তো এত সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, পাহাড় থেকে নেমে আসছে নদী। ভাবুন আপনাকে মহারাজ নিয়ে যেতেন যদি। সত্যি তো, আমাকে তো মহারাজ নিয়ে গেলেন না। নিয়ে যাবেই বা কেন? আপনাকে তো আর মহারাজ আগের মতো ভালোই বাসেন না। সব ধ্যান জ্ঞান এখন শুধু গোপাল। হ্যাঁ, সত্যি তো, আমি তো এটা ভেবেও দেখিনি কখনো। গোপালই আপনার কপাল পুড়িয়েছে। আসছে রানীমা। কি গো গিন্নি, আমি যেমন যেমন বলেছি তুমি তেমন তেমন রানীমাকে বুঝিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে এমন ভাবে কানে পুষ্পন্ত ঢেলেছি, রানীমার কান মাথা সব সব ভরে গেছে। এবার শুধু মাঝে মাঝে ইন্ধন জুগিয়ে যেতে হবে, বুঝলে? তারপরে তোমার পথের কাঁটা ফাঁকা হয়ে
হয়ে যাবে। আর একবার গোপাল সরে গেলেই আর কোনো চিন্তা নেই। 2 হাত ভরে রোজগার করবে গো। কি কেমন লাগছে যাত্রা? বেশ ভালোই মহারাজ। রানীমা, খাবার কি আমি এই ঘরে নিয়ে আসবো? না, আজ আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না, খিদে নেই, যাও। এ কি রানীমা, আপনি তো সেই দুপুরের পর কিছুই খাননি। তোমাকে একবার কিছু বললে তুমি বুঝতে পারো না? বলেছি তো আমার খিদে নেই, আমাকে বিরক্ত করো না, যাও। আসুন মহারাজ কৃষ্ণচন্দ্র, আসুন আসুন আসুন। কি সুন্দর জায়গায় পাহাড়পুর, মনে হচ্ছে বেশ কিছুদিন থেকে যাই। তা থেকে যান না। এখন যে কাজে এসেছি সেটা আগে করে নিই, তারপর যদি সব ঠিকঠাক তখন তো আবার আসতে হবে। তাও ঠিক। এই বিমলা মা, এদিকে আয়। এই নিন কমলা লেবু শরবত। বেশ সুন্দরী দেখতে মহারাজ। নিজের মেয়ে বলে বলছি না, বিমলা সব কাজ নিজের হাতে করে। বাড়িতে 5-5টা দাসী আছে, তাদের কাজই করতে দেয় না। বাহ বাহ বাহ, ভালোই তো। আপনার মেয়েকে তো বেশ লক্ষ্মীমন্ত দেখতে। ও অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে, কিন্তু নিজের ইচ্ছে পড়াশুনো, রান্না বান্না সব শিখেছে। যেমন হাতের রান্না, তেমনই মাথায় বুদ্ধি। রান্না তো খেলেই বুঝতে পারবো। হ্যাঁ, আজ দুপুরে সব রান্না তো নিজের হাতেই করছে। আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। দাঁড়িয়ে আছো কেন মা? বসো। মহারাজ, আপনার অনুমতি নিয়ে আমি বিমলাকে কিছু প্রশ্ন করতে চাই। করো না। আচ্ছা বিমলা, তোমার বয়স কত? আসছে শ্রাবণে আমি 19 বছরে পড়বো। আচ্ছা, শ্রাবণ মাসে জন্ম, বর্ষাকালে। বেশ বেশ। আচ্ছা বলো তো, মেঘের ডাকে জল ছেড়ে ডাঙায় উঠে পড়ে, মানুষ তাকে হাতে পেলে নিয়ে যায় ঘরে, এটা কি? কই মাছ। বাহ বাহ। এবার বলো তো, এমন কোন জিনিস যেটা একান্তই তোমার কিন্তু অন্যেরা বেশি ব্যবহার করে? আমার নাম। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আপনার মেয়ের মাথায় বুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো। বলো তো, একটা অঙ্ক পরীক্ষায় তোমার বাবা 100-তে 90 পেয়েছে, তুমি 100-তে 100 পেয়েছো, আর আমি 100-তে 95 পেয়েছি। তাহলে কে বেশি বুদ্ধিমান? আপনি বেশি বুদ্ধিমান। মা, এটা তুই কি বললি রে? তুই তো 100-তে 100 পেয়েছিস, তাহলে তুই বেশি বুদ্ধিমান হবি না? না না, আমি হলে তো বুদ্ধিমতী হব। দারুণ দারুণ। জমিদার মশাই, আপনার মেয়ে সত্যিই বুদ্ধিমান, না মানে বুদ্ধিমতী। এবার দুপুরের ভুরি ভোজটা খেলেই বুঝতে পারবো হাতের জাদু। রানীমা, বেলা হয়ে গেছে, এভাবে না খেয়ে থাকবেন না, আপনার শরীর খারাপ করবে। তোমাদের মহারাজ আসুক, তারপরে খাবো। যতদূর জানি মহারাজ আগামীকাল সকালে ফিরবেন। বেশ, আমাকে একটু শরবত করে এনে দাও, আর কিছু খাবো না। আচ্ছা রানীমা। বুঝলি, আজ পুকুর ঘাটে গিয়ে যা শুনলাম না। কি শুনলে? রানীমা গতকাল বিকেল থেকে কিচ্ছু খাচ্ছেন না, মহারাজের ওপর রাগ করে। এখন রানীমার রাগ, এরপর ভাগ গোপাল ভাগ। সত্যি বিমলা, তোমার হাতের রান্নার কোনো তুলনা নেই মা। আমাদের সেনাপতি তাহলে আর হাত পুড়িয়ে রান্না করবে না বলছো? সে যদি কর্তাগিন্নিতে রাগারাগি হয় তখন। মা আমার লজ্জা পেয়েছে। তা আপনাদের কোনো আপত্তি নেই তো? কি যে বলেন, আপনার রাজ্যের সেনাপতি বলে কথা। বলছি, বিমলাকে তো আমাদের সেনাপতি দেখলো না, তাহলে? বিমলার একটা তৈলচিত্র আছে, আমি আপনাকে বরং সেটা দেব, আপনি ওনাকে গিয়ে দেখাবেন। সেই ভালো হবে, আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে সেনাপতি রাজি হলে আমরা বিবাহের তারিখ চিঠিতে জানিয়ে দেব। আচ্ছা মহারাজ। মহারাজ, আমি তাহলে আসি। যাওয়ার পথে আমি সেনাপতির সাথে কথা বলে নেব। হ্যাঁ হ্যাঁ গোপাল, এসো। বেশ ভালোই কাটলো পাহাড়পুরে। হ্যাঁ মহারাজ, অনেক ধকল গেছে, যান গিয়ে বিশ্রাম নিন। কি সেনাপতি, পছন্দ তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে গোপাল। তোমার চোখ তো দেখছি একেবারে জহুরির চোখ।
চিরটা কাল আপনি ওই গোপাল গোপাল করে কাটিয়ে দিন। কি হলো? রানীমা গত পরশু থেকে কিচ্ছু খাননি, গতকাল একটু শরবত খেয়েছেন শুধু। কেন, কি হয়েছে? দেখুন মহারাজ, সহ্যের একটা সীমা আছে। আরে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মাথায় শুধু গোপাল থাকলে আমার কথা ঢুকবে কি করে মহারাজ? আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না মহারাজ। এসব কি বলছো রানী? ঠিকই বলছি। আপনি খেয়ালই করেননি যে আমি গলায় আপনার পছন্দের পান্নার হার পরেছি মহারাজ? আরে আমাকে বলার সুযোগ দেবে তো। দেখুন, আপনি পাহাড়পুরে ঘুরতে গেলেন, গোপালকে নিয়ে গেলেন। আমারও মনে হয় কোথাও ঘুরতে যাই মহারাজ। আরে গোপালকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, তাই নিয়ে গেছি। গোপাল তো আপনার প্রিয়জন, তাই ওকেই আপনার প্রয়োজন। আমি তো কেউ না। দেখো, গোপাল আমার সব বিপদে আপদে পাশে থাকে, তাই ওকে ভরসা করি। সেটা তো তুমি খুব ভালো করে জানো। আজকের পরে হয় গোপাল থাকবে, না হলে আমি থাকবো। না না না, এ হতে পারে না। গোপালকে আমি সরাতে পারবো না, আর কাউকে সরানোর জন্য কোনো কারণ তো চাই। আর কারণ যদি আমি দিয়ে দিই? কি কারণ? আপনি গোপালকে বলবেন আমার সাথে আপনার ঝগড়া হয়েছে। বেশ, তা দেখি। আপনি গোপালকে বলবেন ও যেন আমাকে বলে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আর আমি ক্ষমা চাইবো না। ব্যাস, আপনি এই সামান্য কাজটা গোপালকে করতে না পারার জন্য ওকে তাড়িয়ে দেবেন। ওকে মাত্র 7 দিন সময় দেবেন, ব্যাস। ঠিক আছে, আমি এক্ষুনি গোপালকে ডেকে পাঠাচ্ছি। দেখো গোপাল, এখন যদি রানী আমার কাছে ক্ষমা না চায়, তাহলে কিন্তু আমি বাধ্য হব তোমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিতে। আচ্ছা মহারাজ, বুঝেছি। রানীমা আপনার কাছে ক্ষমা চাইবেন, কিন্তু তার জন্য আপনাকে আমার কথা মতো কিছু কাজ করতে হবে মহারাজ। কি কাজ বলো? বুঝেছেন? হ্যাঁ। না গোপাল, আমি মহারাজের কাছে ক্ষমা চাইতে পারবো না। দেখুন রানীমা, আমার মনে হয় আপনার ক্ষমা চাওয়াই উচিত। পুরুষ মানুষের মন বলে কথা, যদি বেশি দিন আপনি মহারাজের সাথে এরকম তিক্ত সম্পর্ক রাখেন, তাহলে কিন্তু মহারাজের মন অন্যদিকেও চলে যেতে পারে। এমনিতেও কি গোপাল? না, কিছু না রানীমা, শুধু এটুকু জেনে রাখুন, রাজবাড়ির মাঠে বাঁশ বাঁধা হবে। মানে কেন? আসতে পারি মহারাজ? হ্যাঁ, এসো এসো। বলছি, আমি তাহলে জমিদার বাড়িতে বিবাহের দিনক্ষণ ওই চিঠি লিখে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, জানিয়ে দাও গোপাল। আর কি কি কেনাকাটা করতে হবে সেটার একটা তালিকা বানিয়ে ফেলো। আচ্ছা মহারাজ, মেয়ের শাড়ি আপনি নিজে পছন্দ করে কিনবেন তো? হ্যাঁ, ওই শাড়িওয়ালাকে আজকে দুপুরেই আসতে বলো। আচ্ছা মহারাজ। বিয়ের শাড়ি, কেনাকাটা, এসব কি মহারাজ? সেসব বলা যাবে না রানী, সময় হলে জানতেই পারবে। তবে বিমলাকে অপরূপ সুন্দরী দেখতে, এটুকু বলতে পারি। দেখুন তো মহারাজ, ওই টোপরটা ঠিক আছে কিনা? একদম ঠিক আছে, খুব সুন্দর। শাড়িওয়ালা এক্ষুনি আসছে। আসছি মহারাজ। এসো এসো। কার জন্য শাড়ি লাগবে মহারাজ? রানীমার জন্য? না না, বিমলার জন্য। বিমলাকে? এক অপরূপা তরুণী, বুদ্ধিমতীও আছে, ধীর স্থির, ঝগড়া করে না। বেশ, অনেক হয়েছে মহারাজ। দোহাই আপনার, আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। আমি ক্ষমা চাইছি। কি বলছো রানী? আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে গোপালের নামে 2-4 কথা শুনিয়েছি বলে আপনি বিয়ে করতে চলেছেন। আমি আর রাগারাগি করব না, আমাকে ক্ষমা করুন। ব্যাস, রানীমা ক্ষমা চেয়ে নিয়েছেন, মানে আমার চাকরিটা থাকছে। হ্যাঁ গোপাল, হ্যাঁ, দোহাই তোমার, মহারাজকে বিপথে চালিত করো না। আরে দূর, আমি বিয়ে করছি নাকি? বিয়ে তো হবে সেনাপতির। ওর জন্যই তো পাত্রী দেখতে পাহাড়পুরে গেছিলাম, গোপাল আর আমি। তার মানে মন্ত্রীর বউ আমাকে ভুল বোঝালো? আবার মন্ত্রীর কোনো ষড়যন্ত্র হবে, ওকে না নিয়ে গিয়ে গোপালকে নিয়ে গেলাম বলে। সেনাপতির বিয়ের আগেই আপনি মন্ত্রীমশাইকে ধোলাইটা দিয়ে দিন। ঠিক বলেছ রানী, তুমি বরং শাড়ি পছন্দ করো, আর আমি চললাম মন্ত্রীকে ধোলাই দিতে। তুমি এত নীচ, হ্যাঁ? তোমার কিন্নিকে দিয়ে রানীর কানে বিষ ঢালা। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এখন মন্ত্রীমশাই ভ্যাঁ করছেন, কদিন পরে সেনাপতির বিয়েতে প্যাঁ হবে ছাদনা তলায়। এবার মালা বদল হবে। এবার বুঝবে মালার কি জ্বালা। কি বললে? হ্যাঁ?